মহান মে দিবস। মহান মে দিবসে আসলে শুভেচ্ছা জানাতে হয় কিনা আমি জানি না, তবে মহান মে দিবসে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারের কথা নিয়ে আমরা কথা বলি, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি। এবারকার প্রতিপাদ্যটি হলো শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। এই নতুন শব্দটা নিয়ে কথা বলতে চাই। নতুন বাংলাদেশে নতুনটা কি? আসলে মানুষের খুব সাধারণ চিন্তা যে কি এমন নতুন হলো। সেই নতুন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে, নতুন হয়েছে, কিন্তু তারপরও শ্রমিকের অধিকার কতটুকু? ওভারনাইট কিছুই পরিবর্তন হয়নি অবশ্য, কিন্তু একটি বিষয় আমি বলতে পারি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলন সব কিছু ছাপিয়ে একটি শব্দ ছিল, সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা। অর্থাৎ প্রথম যে শব্দটি, সেটি হলো বৈষম্য। 53 বছর পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নাম নিয়েই একটি আন্দোলন সফল হলো। এবং এই বৈষম্যের কথাটাই হলো শ্রমিকের সিনোনিমস বলা যায় বা অ্যান্টোনিমস বলা যায়। অর্থাৎ যখনই শ্রমিক তখনই বৈষম্যের কথাটি আসে, এখনও আসে, শুধু বাংলাদেশে আসে না, উন্নত যে বিশ্ব আমেরিকা সেখানেও আসে, উন্নত যে বিশ্ব ইউরোপ মহাদেশের যে উন্নত দেশগুলো সেখানেও আসে। খুব সাধারণ চোখেই এটা আসে। আমরা কথা বলবো আজকে শ্রমিকের অধিকার ও প্রাসঙ্গিক বিষয়। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের আজকের বিষয় এটি, শ্রমিকের অধিকার এবং প্রাসঙ্গিক বিষয়। এবং এই নতুন বাংলাদেশে আসলে সামনে কি হবে সেইটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এইচ.এম. শফিকুজ্জামান, আপনাকে স্বাগত। এবং রয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন, আপনাকেও স্বাগত। প্রথমেই বরাবরের মতো আমরা শিরোনাম দেখে আসব। দর্শক, শিরোনাম দেখেই মূল আলোচনা শুরু করব। জন অধিকার প্রতিষ্ঠা হলে তাবেদারির প্রয়োজন হবে না, বললেন তারেক রহমান। মানবিক করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদের। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। শান্তির দেশ গড়তে ইসলামী শাসন চায় জামায়াত, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে আম জনতা। আমাদের আগামী দিনের রাজনীতির বড় এজেন্ডা হবে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের অধিকার আদায় করা, আপনাদের পক্ষে আওয়াজ তোলা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসির পুনর্গঠন চায় এনসিপি, প্রবাসীদের ভোটের প্রক্রিয়া বাস্তবায়নের দাবি। শ্রমিক ভালো না থাকলে নতুন বাংলাদেশ টেকসই হবে না, মে দিবসে প্রধান উপদেষ্টা। মেহনতি মানুষের অধিকার আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীতে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন, ন্যায্য পাওনা আদায়ে কাজ করছে সরকার, বললেন শ্রম উপদেষ্টা। দর্শক, শুনছিলেন প্রধান শিরোনামগুলো। আমাদের আজকের অনুষ্ঠানও বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি শুরু করতে চাই মাননীয় সচিবকে দিয়ে। ঠিক যে কথাটি আমি শুরুতে বললাম যে নতুন বাংলাদেশে তো অনেক কিছুই নতুন চায়। নতুন বাংলাদেশে অবশ্যই অনেক কিছুই নতুন হয়েছে এবং আপনারা আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেটিরও ধারাটা একটু নতুন ছিল। কিন্তু শ্রমিকের অধিকারের একদম প্রথমেই যদি এই কথাতে যাই, শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আমি বলছি না যে অধিকার এই কয়েক মাসে আপনারা কতটা বাস্তবায়ন করে ফেলেছেন, এটা জানতে চাই না। এটি জানতে চাই যে আপনারা ঠিক এই সরকার, এ ধরনের সরকার বাংলাদেশে কখনোই ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং অভ্যুত্থানের মাধ্যমে সরকার আসা, এই সরকার আসার পরে অনেক কিছুই রাতারাতি বদল হয়েছে। তা আপনারা শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য রাতারাতি কি পরিবর্তন এনেছেন, যেটাই আর গেল 53 বছরে আসেনি? ধন্যবাদ। আমি বৈশাখী টিভির যারা দর্শকরা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মে দিবস আজকে কিন্তু 2 তারিখ অলরেডি হয়ে গেছে। তারপর আমি বলবো যে আমি মে দিবসে আমাদের যে শ্রমিক ভাইরা আছে তাদের প্রতি সালাম জানিয়ে যে আলোচনার সূত্রপাত করেছেন যে কি পরিবর্তন। প্রথম জিনিসটা হলো, যদি স্লোগানটা দেখেন,
যে মালিক শ্রমিক এক হয়ে আমরা নতুন করে দেশ গড়ব, এই থিমটা কিন্তু আসছে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, এটা থিমটা ঠিক করে দিয়েছেন। এবং এখানে কিন্তু আপনার অন্তর্নিহিত যে শ্রমিকের অধিকার সেটা কিন্তু বলা আছে। আসলে সত্যিকার অর্থে এখানে রতন ভাই আছেন, তিনি আমাদের সাথে কাজ করছেন। আমরা শ্রমিকের অধিকার বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত আমাদের একটি আইন আছে, সেটা হলো আমাদের শ্রম আইন, এটি 2006-এর আইন। তো এই আইনেই কিন্তু আপনার অধিকারের বিষয়গুলো বলা আছে। এখন এই অধিকার যে বাস্তবায়নের ক্ষেত্রে বা এখানে মালিক পক্ষের কতটুকু সম্পৃক্ততা, সেই জায়গায় কিন্তু একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা কি, যে আমরা যে আইনে যা বলা আছে সেটা বাস্তবায়নের অনেক চ্যালেঞ্জগুলো আছে, একইভাবে মালিকদের একটা প্রভাব ছিল। তাই এখন যে জিনিসটা হলো যে আপনি বললেন যে 5ই আগস্টের পরে যে পরিবর্তিত সরকার, বৈষম্যহীনতার জন্য যে আন্দোলন, যে কারণে আপনার এতগুলো স্যাক্রিফাইস, সেখানে যদি আমরা এই 8 মাস পরে আমরা যদি এখনও চিন্তা ভাবনা বা আমাদের মধ্যে মাইন্ডসেটটা এরকম থাকে যে মালিকরা সবসময় শোষণ করবে আর শ্রমিকরা শোষিত হবে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং সবসময় রতন ভাইরা যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, শ্রমিক আন্দোলন নিয়ে যারা কাজ করছেন, ওনাদের কিন্তু একটা স্লোগান ছিল, দুনিয়ার মজদুর এক হও। এখন কিন্তু আমরা বলছি দুনিয়ার মজদুর না, অর্থাৎ মালিক শ্রমিক এক হয়ে কাজ করো। এটার ক্ষেত্রে যে বেসিক পরিবর্তন সেটি হলো যে আমাদের আইন অনুযায়ী একটি প্ল্যাটফর্ম আছে, সেটাকে বলে হলো ট্রাইপার্টিট কনসালটেশন একটা ফোরাম, টিসিসি বলে। এবং সেখানে শ্রমিক পক্ষের 20 জন থাকে, মালিক পক্ষের 20 জন থাকে, আর সরকারের পক্ষ থেকে আমরা 20 জন থাকি। এই 60 জনের, এটা হলো আইএলওর মডেল অনুযায়ী এবং আমাদের আইন অনুযায়ী। এবং এবারেই প্রথম যেটি হলো যে আমরা এটা পুনর্গঠন করেছি, শ্রমিক পক্ষের যে 20 জন, সেটি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এনেছি। কীভাবে? সেটা হলো একটা সার্চ কমিটি করে, এবং সেটার এই প্রক্রিয়ার মধ্যে আইএলও এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এখানে অবজারভার হিসেবে ছিল। অর্থাৎ অনেক সময় হয় কি, অনেক সময় সরকারের এখানে ইন্টারভেনশন থাকে, সেটাকে এখানে রতন ভাই কিন্তু ওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমাদের টিসিসির মেম্বার। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের লিগ্যাল ম্যান্ডেট যেখানে এই বিষয়গুলো নেগোসিয়েশন করবে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু আপনার একটা ব্যালেন্স প্ল্যাটফর্ম, এবং মানে কি বলবো যে আসল রিপ্রেজেন্টেশন আছে, মানে প্রকৃত শ্রমিক লিডাররাই ওখানে রিপ্রেজেন্ট করছেন। তো সেই জায়গায় হচ্ছে কি যে বার্গেনিংয়ের বিষয়গুলো, এখানে নেগোসিয়েশনের বিষয়গুলো আপনার একটা ব্যালেন্স জায়গায় আসছে। অর্থাৎ মালিক বা সরকারের পক্ষ থেকে মালিকদের যে প্রভাব ছিল, সেই জায়গায় আপনার মালিকরা যে সরকারকে প্রভাবিত করতো, সেখানে শ্রমিকদের অনেক ক্ষেত্রেই যে তাদের যে বঞ্চনা গঞ্জনা, তাদের যে অ্যাবিউজ করা, তাদের ট্রেড ইউনিয়নের যে বিষয়গুলো ছিল, সেটাকে দমিয়ে রাখা, সেই জায়গাটা কিন্তু আমরা একটা সমান্তরালে আনতে পেরেছি। এটা যেমন একটা দিক। এরপরে দেখেন, এটা তো লিগ্যাল ম্যান্ডেট। আরেকটি হলো যে আমার আইনি ম্যান্ডেটের বাইরে যেটি আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে সংস্কার করছে, এবং 11টা সংস্কার কমিশনের মধ্যে শ্রম সংস্কার কমিশন, এবং এই শ্রম সংস্কার কমিশন এটা হলো সবচেয়ে বড় কমিশন, অর্থাৎ সংখ্যার দিক থেকে এখানে 19 জন সদস্য ছিলেন। এই শ্রম সংস্কার কমিশন যখন প্রথম গঠন হয়, তখন মাত্র 9 জন দিয়ে গঠন করা হয়েছিল, এবং সেখানে আমাদের সুলতান ভাই, যিনি এটার কমিশনের প্রধান, উনি বিলসের নির্বাহী পরিচালক ছিলেন। এবং সেখানে যারা এখানে ছিলেন, তাদের হয়তো এরকম শ্রমিক অ্যাক্টিভিস্ট অথবা এটা নিয়ে কাজ করেছে, তাদের অংশগ্রহণ ছিল। পরে মালিক পক্ষকে আমরা এখানে ইনক্লুড করলাম, এবং সেখানে একটা ব্যালেন্স অবস্থা, 9 জন শ্রমিক পক্ষ বা তাদের রিপ্রেজেন্টেটিভ, আর 9 জন হলো মালিক পক্ষের। তাহলে দেখেন, আমাদের লিগ্যাল ম্যান্ডেট যেটা ছিল যে 2 পক্ষ সমান্তরালে ব্যালেন্স করবে, ওনাদের আলোচনার মাধ্যমে যদি কোনো নেগোসিয়েশন, যদি ডিসপিউট থাকে, তখন আমরা সরকার ইন্টারভেন করি। সেখানে কিন্তু শ্রম সংস্কার কমিশন এবং আমাদের যে টিসিসি আইনের ম্যান্ডেট এবং মন্ত্রণালয় শ্রম কমিশন, ওনারা যেটা 21 তারিখে যে রিপোর্ট সাবমিট করেছে, এই রিপোর্টের পিছনে কিন্তু আমাদের যে মানে ফিলসফি এই সরকারের পুরোটাই কিন্তু রিফ্লেকশন হয়েছে। এবং আমরা বিএলএ মোটামুটি ফাইনাল করে ফেলেছি, আমরা অপেক্ষা করছিলাম ওনাদের রিপোর্টের জন্য। এখন ওই জায়গায় যতটুকু গ্যাপ আছে, আমরা সেখানে যদি এই বিএলএটা আমরা হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে এটা নতুন অর্ডিন্যান্স করে করব, তখন যে জিনিসটা হবে যে আপনার যেখানে আইনের ক্ষেত্রে যে একটা পক্ষের বেশি প্রভাব ছিল, আর একটা পক্ষ আপনার সবসময় আপনার নিগৃহীত হয়েছে, সেই জায়গাটা আমরা ব্যালেন্স আনতে পারবো, এবং সেটা করতে পারলেই কিন্তু এই অধিকারগুলো আসবে। এবং সেখানে আমরা এখন যে বিলে আমরা ড্রাফট করেছি, সেখানে অনেকগুলো বিষয়, ওনারা যে রিপোর্ট দিয়েছে, এর অনেকগুলো কিন্তু কাজ হয়েছে। আমরা এই সরকার আসার পরে একটা সবচেয়ে বড় কাজ করেছি, এখানে রতন ভাই সহ শ্রমিক লিডাররা ছিলেন, মালিক পক্ষের সবাই ছিলেন, সেটি হলো 18 দফা। অর্থাৎ এই যে শ্রমিক অসন্তোষ বা এই যেগুলো ছিল 5ই আগস্টের পরে, সেই জায়গাটা আমরা 18 দফার ডকুমেন্ট যেটা সিগনেচার করেছে, মালিক এবং শ্রমিক পক্ষ অনেক সময় 180 ডিগ্রি ছিল, তাদেরকে আমরা একই টেবিলে নিয়ে আসছি। এবং এই 18 দফায় যেগুলো বলা আছে,
এগুলো আপনার ওনাদের ইয়েতে যেটা আছে রিপোর্টে আছে, এটি আবার আইএলওর যেটা রোড ম্যাপ বলা হচ্ছে সেখানেও আছে, আবার এটা যদি আমি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাকশন প্ল্যান আছে সেখানেও আছে, আমেরিকার 11 পয়েন্ট, আমরা আসলে সবগুলো নিয়ে কাজ করছি। এখন খুবই এখানে একটা জিনিস আছে যে শ্রম আইনটা কিন্তু আমাদের দেশের অন্য আইনের মতো নয়। শ্রম আইনটা এমন একটা বেসিক আইন, অর্থাৎ এখানে কিন্তু শ্রমিকদের অধিকারের যেমন বিষয় আছে, মালিকের প্রোটেকশনের বিষয় আছে। এবং এই আইনের প্রক্রিয়াটা কি, এটা কিন্তু দুই পক্ষের আলোচনার মাধ্যমে হবে। এবং আমরা যখন বিএলএ যখন সংশোধনের জন্য আমরা কাজ করছিলাম প্রায় গত 6 মাস ধরে, সেখানে প্রথম যে ডিসপিউটগুলো ছিল 101টা, এবং এই যে দুই পক্ষ মিলে কিন্তু আমরা 101টার মধ্যে 79 অর্থাৎ 79টা আমরা দুই পক্ষে একমত হয়েছে, বাকি 22টা নিয়ে ছিল, সেটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেই কিন্তু একটা জায়গায় আসছি। কোনো জায়গায় হয়তো সরকার ইন্টারভেনশন লাগবে এবং সেটা আমরা করব। জি, আমি রাজিকুজ্জামান রতনের কাছে আসি। রাজনীতি দীর্ঘ সময় করছেন এবং শ্রমিক রাজনীতিটাই আপনি সবচেয়ে বেশি করছেন, এবং যে কথাগুলো আমরা বলছিলাম যে আপনি তো আমাদের এই এন্ডে সবসময় বিরোধী জায়গার থেকেই ছিলেন। আমি যেটা জানতে চাই যে এরকমের সরকার নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে আসেনি, এটি রাজনৈতিক সরকার না, কিন্তু এটি এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই এসেছে। যে গণ অভ্যুত্থান তো অবশ্যই রাজনৈতিক, 124 জন শ্রমিক মানে একদম যাদেরকে রেজিস্ট্রেশন করা যায় 124 জন, এর বাইরেও তো অবশ্যই শ্রমিকরা নিহত হয়েছে, 124 জনের জীবন উৎসর্গ হয়েছে। আমি জানতে চাই যে ঠিক এই সরকার যেভাবে যেটি বললেন সচিব মহোদয় বললেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কি, এই সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতাটাই জানতে চাই। নিশ্চয়ই এটার মধ্যেই অন্য সব কিছু বেরিয়ে আসবে যে আসলে এই সরকার কতটা প্রফেশনাল হতে পারে, কতটা সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সেটি হতে পারে। এবং আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে লেবার যে চাপগুলো ছিল, ট্রেড ইউনিয়ন, লেবার লয়ে আরও বেশি সংস্কার, সেই জায়গাতে কতটা এগোতে পেরেছেন? জি, ধন্যবাদ। প্রথমত আপনি ঠিকই বলেছেন যে আমাদের স্বাধীনতার পর এই প্রথম একটা শ্রম সংস্কার কমিশন হয়েছে। এর আগে 1992 সালে মজুরি কমিশন হয়েছিল, কিন্তু শ্রম সংস্কার শুধু মজুরি নিয়ে নয়, শ্রম সংস্কার শুধু আইন নিয়ে নয়, শ্রম সংস্কার হচ্ছে শ্রম খাতের যত বিষয় আছে সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার। যে কারণে এই কমিশনটা গঠন হওয়ার সময় যখন শ্রম কমিশনের প্রধান হিসাবে সুলতান উদ্দিন আহমেদকে নির্বাচিত করা হলো, মনোনয়ন দিলেন সরকার পক্ষ থেকে, তখন সচিব সাহেব একটু ডেকেছিলেন সুলতান ভাইয়ের সঙ্গে আমাকেও। তখন কিন্তু আমরা তাদের সঙ্গে একটা কথা বলেছিলাম যে এই কমিশনের নেচারটা কি হবে, এটার ইন্ডিপেন্ডেন্ট নেচারের কমিশন হবে। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এই কমিশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম সরকার যে কমিশন মেম্বারদের জন্য একটা সম্মানী ভাতার ব্যবস্থা করেছিল, আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু আমরা অনেকে বলেছিলাম যে এই ভাতাটা আমরা নেব না, এই কারণে নেব না যে এটা আমরা ডিউটি হিসেবে পালন করতে চাই। হ্যাঁ, তারপরে হলো আমরা যেটা বলেছি শুধুমাত্র আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে যে আমরা মিটিংগুলো করব, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যেটুকু লজিস্টিক সাপোর্ট সেটা আমরা নেব। এবং সে কারণে আমরা দুটো কাজ করেছি। একটা হচ্ছে সচিব সাহেব প্রথমে বললেন যে আপনারা যদি মন্ত্রণালয়ে অফিস করতে চান করবেন, তা আমরা বললাম যে মন্ত্রণালয়ে করলে কিন্তু সবার জন্য এটা ইজি অ্যাক্সেস হবে না। তারপর বললাম আপনারা যদি অফিস ভাড়া নেন, অনেক, আমি কম্পেয়ার করছি না, কিন্তু অনেক কমিশন তারা অফিস ভাড়া নিয়েছে, অফিস ভাড়া মাসে হয়তো 3 লাখ 4 লাখ টাকা অফিস ভাড়া পড়ে যায়। আমরা তখন বলবো না, অফিস ভাড়াও দেবো না, আমরা শ্রম ভবনের একটা জায়গায় আমাদের একটা স্পেস করে দেন যে আমরা এখানে বসবো, যাতে শ্রমিক আসতে পারে, এখানে মালিক পক্ষ আসতে পারে, এখানে সাধারণ মানুষ আসতে পারে, এবং শ্রম সংক্রান্ত যারা মানে যে ধরনের মতামত দিতে পারে সবাই যেন আসতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে শ্রম কমিশন এক্ষেত্রে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, শ্রম মন্ত্রণালয় তার লজিস্টিক সাপোর্ট দিয়েছে, এবং এখানে কোনো ধরনের ইন্টারভেনশন বাইরে থেকে ছিল না। ফলে আমরা মনে করবো একটা, এটা কি আমরা ধরে নেব যে রাজিকুজ্জামান রতন বলছেন? আমি এই ধরনের কথা কিন্তু আপনার কাছে আগে শুনিনি। আমি গুরুত্ব দিয়েই বলছি, পরিবর্তনের আগে শুনিনি। হ্যাঁ, পরিবর্তনের আগে কখনোই শুনিনি। আমি ধরেন 20 বছর যাবত আপনার এই কথা শুনে আসছি। সেটাই, জি, একটা ফ্যাক্টকে প্রথমে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তারপর আমি অ্যানালিসিসে যাব। ফ্যাক্ট হচ্ছে এই যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছি, এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে গিয়ে আমাদের যেটা বললেন যে 19 জন মেম্বার, তার মধ্যে মালিক পক্ষ আছেন, তো শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ সব প্রশ্নে কি একমত হবে? না, সাধারণত হবে না। কিন্তু আমরা একটা চেষ্টা করেছি যে যে জায়গাগুলো আমাদের দ্বিমত আছে সেটা আমরা রেখে দিই,
কিন্তু যে জায়গাগুলোতে আমরা একমত হতে পারি আসুন না সেগুলো নিয়ে কাজ করি। যেহেতু এটা একটা আমরা বলেছিলাম 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য এটা হলো গাইডিং প্রিন্সিপাল টু দ্য গভর্নমেন্ট, যে শ্রম সংস্কার কমিশনের একটা সুপারিশ আছে। এটা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হবে ফর দ্য এমপ্লয়ার্স, মানে তারা যেন তাদের এই বিষয়গুলো মেনে চলেন। আর বার্গেনিং টুলস ফর দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা বলবে শ্রম কমিশনের রিপোর্টে এটা বলা আছে, আমাদের এটা দিচ্ছেন না কেন। ফলে এটা 3টা বৈশিষ্ট্য সে ধারণ করবে। আর সবচেয়ে বড় কথা, আমরা কখনোই বলবো না সমাজ এগিয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তিত হচ্ছে, চাহিদাগুলো পাল্টে যাচ্ছে, শ্রম কমিশনের সুপারিশে যা বলা হচ্ছে এটাই চূড়ান্ত, এরপরে আর কিছু হবে না, তা না। এর ফ্লেক্সিবিলিটিও থাকবে, এর ভবিষ্যৎ আরও নতুন নতুন ক্ষেত্র আসলে, নতুন নতুন বিষয় আসলে, নতুন নতুন সম্ভাবনা এবং সংকট সবই আসবে। কিন্তু এই মুহূর্তের বাস্তবতায় আমাদের অবজারভেশনে যা, সেখান থেকে আমরা যেটা করেছি, সর্বোচ্চ সংখ্যক আমরা মতামত নিয়েছি এবং 460 পৃষ্ঠার একটা আমাদের সুপারিশ, সেটাকে আমরা আবার 53 পৃষ্ঠার একটা ছোট সামারি সংক্ষিপ্ত আকারে, এবং সেখান থেকেও আবার 25টা বিষয়কে সুনির্দিষ্ট করেছি, যে 25টা বিষয়ে আমরা কাজ করেছি। ফলে এটা আমরা পূর্ণাঙ্গ বলবো না, কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে যতখানি অ্যাকোমোডেট করা যায় সেটা আমরা এখানে করেছি। সে প্রথম প্রশ্নের আমি এটা যদি বলি, যে প্রথম প্রশ্নের উত্তরটা যদি বলি, যে স্বাধীনতার পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে কমিশনটা হয়েছে, খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতা যুদ্ধের 3টা যদি মূল মন্ত্র বলি, সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা। আর এবারে আমাদের অভ্যুত্থানের ক্ষেত্রে ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের বেদনা তো শ্রমিকদের জীবনে সবচেয়ে বেশি, ফলে ওই বেদনাটাকে আমরা ধারণ করতে চেয়েছি, বেদনা দূর করার পথটা অনুসন্ধান করতে চেয়েছি। এবং এই পথ অনুসন্ধান করতে গেলে আন্দোলন এবং আলোচনা দুটোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং তার সঙ্গে আমরা যেটা দেখেছি, যে দেখুন আন্দোলনটা শুরু হয়েছিল রাজনৈতিক, তারপরে এখানে যুক্ত হলো কোটা সংস্কার, সর্বশেষে এখানে যুক্ত হয়ে গেল শ্রমিকরা। 125-26 জনের যে এনলিস্টেড শ্রমিক পাওয়া গেছে, কিন্তু আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের একটা বিপুল অংশ এখানে জীবন দিয়েছেন, যে কারণে আপনি খেয়াল করে দেখবেন একটা হিসাবে কখনো পাওয়া যায় 838 জন, ইউএনডিপি তারা বলেছে, কিংবা জাতিসংঘের পক্ষ থেকে বলেছে 1500 জন, এবং আমরা বলছি প্রায় 2000 জন মৃত্যুবরণ করেছে। এর একটা বড় কারণ কি, অনেক কিন্তু অচিহ্নিত লাশ ছিল, অনেক লাশের দাবিদার কেউ ছিল না। যে মানে ইনফর্মাল ওয়ার্কার, যে রাস্তায় ভ্যানে করে জিনিস বিক্রি করে, সে মারা যাওয়ার পর তার লাশ তো নিতে কেউ আসে নাই। ফলে এরকম অনেকেই, আমরা ঢাকা মেডিকেল মর্গে যখন গিয়েছিলাম তখন তারা বলেছিল প্রায় 78 জনের মতো এরকম একটা লাশ আছে, যেটা এখনো পর্যন্ত কেউ দাবিদার আসেনি। কুয়েত মৈত্রী হাসপাতালে এমন আছে। ফলে আমরা দেখেছি প্রায় 400 জনের মতো শ্রমজীবী মানুষ এখানে মৃত্যুবরণ করেছে। তার মানে এই আন্দোলনের শ্রমিকের রক্ত আছে, এই আন্দোলনের শ্রমিকের আকাঙ্ক্ষা আছে। ফলে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তার কাছে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অগণতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে যাওয়ার পথটা যেমন তিনি সুগম করবেন, ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সুপারিশগুলো আসবে, এই সুপারিশটা পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছে যেন একটা বাইন্ডিং হিসেবে থাকে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সুপারিশ ছিল, আপনি কিন্তু নির্বাচিত সরকার হিসেবে বাস্তবায়ন করবেন। এই জায়গাটাতেই সচিব মহোদয়ের কাছে আসতে চাই। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, কিন্তু আমি কথাটা শুরু করে যেতে চাই। সেটি হলো যে এই যে এখন এক ধরনের রাজনৈতিক আলোচনা হচ্ছে, আমি রাজনৈতিক কোনো বক্তব্য চাই না আপনার কাছ থেকে, আপনার জায়গা থেকে আপনি বলবেন। রাজনৈতিক আলোচনাটা এমন যে এই সরকার কি করতে পারে, কি করতে পারে না। সেইখানে আমার প্রশ্নটা হলো যে এই যে সংস্কার কমিশনের সুপারিশ, এই সুপারিশটা আপনারা সরকারি কাঠামোয় কি স্ট্যাটাসে রেখে যাবেন, যেই জায়গায় আগামীতে যখন একটি নির্বাচিত সরকার আসবে তারা প্রচলিত কোন উপায়ে সেটিকে আত্মীকরণ করবে, নাকি সেটিকে আরও সংশোধিত আকারে, যেটি বললেন যে এটি তো আর বেদবাক্য না, যেটা করা হয়েছে এটাও চেঞ্জ হতে পারে, সেই জায়গাতে আমি খুব যতটুকু সংক্ষেপে পারা যায় আমি একটু জানতে চাই। আমরা এরপরে বিরতিতে যাব। জি আচ্ছা, জি, আপনারা যেটা বললেন যে রাজনৈতিক সরকারের যে ম্যান্ডেট কতটুকু আছে, বা ওনাদের যেটা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে, আমি অন্য কমিশনের কথা বলবো না, যেহেতু আমি শ্রম সংস্কার কমিশন এবং মন্ত্রণালয় আমরা যেহেতু এটার স্টেক, সেই জন্য আমি শুধু এটার বলবো।
আপনার যেখানে এখন কমিশন যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভাইটাল যেগুলো আলোচনা বিশেষ করে মাঠে ঘাটে যেটা আছে সেটা হলো আপনার নির্বাচন সংস্কার কমিশনের বিষয়টা আছে, সংবিধান কমিশন আছে, সংবিধান কমিশন, আর আমাদের শ্রম সংস্কার কমিশন। এটি কিন্তু যে রাজনৈতিক দলই আসুক বা যাদের, এটা কিন্তু তাদের জন্য কিন্তু আপনার আরো কাজটা সহজ। এটা এমন নয় যে আপনাকে এগিয়ে দিলেন। এবং আমি শ্রম সংস্কার কমিশনের একজন মেম্বার সহ আমি ওনাদের যিনি চেয়ারম্যান সুলতান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে কাজটা করেছে সেটা হলো আমাদের মন্ত্রণালয় বা আমাদের শ্রম উপদেষ্টা স্যারও এটা এন্ডোর্স করেন এবং আমিও এন্ডোর্স করি যে আমাদের কাজটা ওনারা অনেক সহজ করে দিয়েছেন। অর্থাৎ অনেক সময় আমরা যখন একটা জিনিস একটা ব্যালেন্স জায়গায় যে বৈষম্যহীনতাটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করতাম, তখন কিন্তু আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল যে অনেক সময় একটা পক্ষ থেকে হয়তো একটা বাধা বা একটা অবস্ট্রাগল তৈরি করা হতো। এখন এইখানে যেটা আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ সেটা হলো যে এই কমিশনের রিপোর্টটা আসছে কিন্তু একটা ব্যালেন্স অবস্থায়, এবং সেখানে আমরা যে কাজটা করব ওনারা কিন্তু একই কথা বলছেন, এবং তখন ওনাদের এই ডকুমেন্টটা আমাদের জন্য আরেকটা স্টেপ এটা বাস্তবায়ন করার জন্য সহজতর হয়েছে। এবং আমি অন্য কমিশনের বিষয়ে কমেন্ট করব না, কারণ হলো এটা আমার এখতিয়ারও নেই। কিন্তু একটা জিনিস আমি বলি, আমরা কিন্তু ইতিমধ্যে এটি যেমন একটা আছে, যেমন এই সবগুলো রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন তারা এটা অ্যানালাইসিস করছে, আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে অ্যানালাইসিস করছে, কিন্তু আমরা কিন্তু ওনাদের রিপোর্টটা পাওয়ার পরে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অর্থাৎ হলো যে এটার মধ্যে অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকগুলো যে কাজগুলো আবার কি করতে হবে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি অ্যানালাইসিসও করেছি, এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা একটা এমইউ করেছি এই বিষয়ে, এবং তারাও কিন্তু এটা অ্যানালাইসিস করছে। এটার সাথে ইভেন আইএলও সম্পৃক্ত আছে, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পৃক্ত আছে, এবং আমাদের যে এরা আছে যে কমিশন, আমাদের কমিশনটা কিন্তু এমন নয় যে তার কমিশন রিপোর্ট সাবমিট করছে এটা ঠিক, কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ কমিশন আমাদের সাথে আছে, অর্থাৎ কমিশন পার্ট অফ আওয়ার মিনিস্ট্রি। এটা এমন না যে কমিশন রিপোর্ট দিয়েছে অতএব কমিশনের সাথে আমাদের আর কোনো সংযোগ নেই। আমরা আসলে কমিশনের সাথে সংযুক্ত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটি বিরতি নিব আমরা। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে এই শ্রম অধিকার নিয়ে আমরা কথা বলছি, সেই শ্রম অধিকারের কথা বলতে পারেন। আমাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় রয়েছেন, তাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রাজিকুজ্জামান রতন, যিনি সংস্কার কমিশনের সদস্য, তিনি রয়েছেন, তাকেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় শুরু করব।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের আজকের বিষয় শ্রমিকের অধিকার এবং প্রাসঙ্গিক বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় এইচ.এম. শফিউজ্জামান এবং মজুরি সেটি হলো নিম্নতম মজুরির একটা ব্যাপার। এই যে নিম্নতম মজুরি, এই জিনিসটাও তো আমরা অনেক দিন ধরেই শুনি যে মজুরি কমিশন মজুরি বাড়াচ্ছে। গেল সরকারের আমলে বারবার শুনলাম যে বারবার মজুরি বাড়ানো হয়েছে, যদিও সেটি ছিল মনে হয় পোশাক শিল্পের। এখন পোশাক শিল্পের মজুরি বাড়ে, তাহলে আর কোনো শ্রমিক কি বাংলাদেশে আছে কিনা? এক। দুই নাম্বার হলো যে এই যে কথাগুলো আপনার সাথে বললাম, যে লোকটি ঠেলাগাড়ি চালায়, যে লোকটি শুধুমাত্র লেবু আর কাঁচামরিচ বিক্রি করে, যে লোকটি রিক্সা চালায়, এরা কি আদৌ শ্রমিক কিনা আমরা জানি না, যে এই শ্রমিকদেরকে আপনারা ধরেন কিনা। সেই জায়গাতে কোনো সরকার কি কোনো কাজ করেছে কিনা? আপনারা কি এই কমিশনে কোনো কিছু বলছেন এই বিষয়ে? আমরা এই কমিশনের প্রথম প্রতিপাদ্যটা ঠিক করেছিলাম যে সমস্ত শ্রমিকের একটা আইনি সুরক্ষা লাগবে। বাংলাদেশে লেবার ফোর্স সার্ভে অনুযায়ী এখন 7,40,00,000 শ্রমজীবী মানুষ, অর্থাৎ অর্ধেকের বেশি, প্রায় অর্ধেকটা। হ্যাঁ, শ্রমজীবী বললাম এই কারণে যে তারা আবার অনেকে সেলফ এমপ্লয়মেন্ট তারা প্রোভাইড করে। যে কলা বিক্রি করছে, যে লেবু বিক্রি করছে, এরাও এর মধ্যে কৃষি খাতে ধরুন 2,90,00,000 মতো আছে। আর সব মিলিয়ে আমরা 7,40,00,000 মধ্যে প্রায় 6.5 কোটি শ্রমিক তার হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের একটা মাসিক মজুরি থাকে, তাদের একটা নিয়োগপত্র থাকে, তাদের কর্মক্ষেত্রে কিছু সুরক্ষা থাকে, কর্ম অবসানের পরে তাদের কিছুটা প্রাপ্য থাকে, তাদের কিছু কিছু শাস্তির বিধান থাকে, কিছু কিছু তাদের মানে পুরস্কারের জায়গা থাকে। কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে আমরা বাংলায় আর একটা নতুন শব্দ চালু করেছি, সেটা হচ্ছে কানামনা। কাজ নাই তো মজুরি নাই, মানে আজকে আমি কাজ করলাম, আমি জীবন চলবো, কালকে যদি কাজ করতে না পারি আমাকে ধার করতে হবে। সেটা রিক্সা চালক হোক, সেটা ঠেলাগাড়ি চালক হোক, কিংবা স্বনিয়োজিত কাজ করে যেমন ধরেন হকার হোক, কিন্তু সে তো শ্রম দিচ্ছে, শ্রম দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে, সাথে সাথে রাষ্ট্রের কোষাগার পূর্ণ করে। একজন শ্রমিক যদি দিনে 500 টাকা রোজগার করে, এই 500 টাকা তো সে তার পকেটে রাখে না, এটা দিয়ে জিনিসপত্র কেনে। ফ্ল্যাট রেটে যদি সে ভ্যাট দেয়, 500 টাকায় প্রতিদিন সে 75 টাকা সরকারকে ভ্যাট দেয়। তো এবং এর আরও অন্যান্য জিনিস, যদি সে চিনি কেনে তাহলে 1 কেজি চিনিতে সে 42 টাকা ট্যাক্স দেয়। তো এইরকম করে যে রাষ্ট্রের কোষাগারে সে কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক দিচ্ছে, তাহলে এই শ্রমিক রাষ্ট্রের কাছ থেকে কি সুরক্ষা পাবে? আমরা বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক খাতে মাত্র 15% শ্রমিক, 85% শ্রমিক হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনের সুরক্ষাটা কেমন করে নিশ্চিত করা যাবে, সে কারণে বলছে প্রত্যেক শ্রমিকের একটা যদি ইউনিক রেজিস্ট্রেশন কার্ড থাকে, সে শ্রমিক হিসেবে বিবেচিত, তারপরে সে কোন ধরনের কাজ করে সেই পেশা অনুযায়ী তাকে যদি আবার পেশাভিত্তিক একটা কাঠামোর মধ্যে আনা যায়। আমাদের সরকারি হিসাব অনুযায়ী, শ্রম দপ্তরের হিসাব অনুযায়ী আমাদের দেশে 105 ধরনের কাজ থেকে তারা ঠিক করেছেন। আর আমরা শ্রমিক ফ্রন্ট সহ শ্রমিক সংগঠনগুলো বলছি প্রায় 400 ধরনের বেশি কাজ আছে। এমনকি যে মানুষটা ময়লা সংগ্রহ করে সে বিক্রি করে, সেও তো একটা কাজ করে। তো এই 400 ধরনের কাজ আছে। এর মধ্যে মজুরি বোর্ড আছে 47টা ক্ষেত্রে। এই 47টা ক্ষেত্রে মজুরি বোর্ড তারা মজুরি নির্ধারণ করে প্রতি 5 বছর পর পর। এর মধ্যে প্রায় 29টা খাতের মজুরি বোর্ড কিন্তু দীর্ঘদিন ধরে করে মজুরি বোর্ড কাজই করছে না। গার্মেন্টসটা চোখে পড়ে এই কারণে, আমাদের রপ্তানি আয়ের প্রায় 82% আসে গার্মেন্টস থেকে। এর সঙ্গে বায়াররাও অনেক ক্ষেত্রে ইনভলভ, এবং এই ক্ষেত্রে শ্রমিকরা অনেকটা সংগঠিত। অনেক সময় ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি বলে, যেমন একসময় জুট পাট ছিল আমাদের ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি, পাটের আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনটা সামনে চলে আসতো। এখন গার্মেন্টস মুভমেন্টটাই হচ্ছে আমাদের শ্রমিক আন্দোলনের সামনে। আর ফ্যাক্টরিগুলো যেহেতু লোকালাইজড, আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফলে একত্রিত হয়ে তারা একটা মুভমেন্ট এবং একটা প্রেশার ক্রিয়েট করতে পারে বলে কখনো কখনো তাদের দাবিগুলো সামনে চলে আসে। এই জন্য গার্মেন্টসের ক্ষেত্রে তুলনামূলকভাবে মজুরি আন্দোলনটা একটু তীব্র, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু মজুরি আন্দোলনটাও অনেক দুর্বল। অন্যান্য ক্ষেত্রে তো রেকগনাইজই নাই যে বাদাম বিক্রি করে সে একজন শ্রমিক। না, ওটা আমি ইনফর্মাল কথা বাদ দিলাম। ফর্মাল সেক্টরগুলো যদি বলে 15% যারা আছে তাদের, আর ইনফর্মাল যারা, তারা তো নিজেদেরকে শ্রমিক হিসেবে এখন সেই স্বীকৃতিটাই পায় নাই, কিন্তু সে কিন্তু শ্রম দিচ্ছে বলে শ্রম দিয়ে খাই, শ্রমিকের খাতায় নাম নাই, সে কিন্তু প্রতিদিন শ্রম দিয়েই খাচ্ছে। তো এই জায়গায় আমরা আমাদের কমিশনের প্রথম কথা বলেছি, তাদের আইনি একটা কাঠামোর মধ্যে আনতে হবে। তারপরে যেটা করতে হবে, একটা জাতীয় ভিত্তিক সর্বনিম্ন মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। পৃথিবীর প্রায় 90টা দেশে এরকম একটা বটম লাইন তৈরি। হ্যাঁ, তো আপনি 5 ঘন্টা কাজ করলে কত টাকা আপনি পাবেন। হ্যাঁ,
কিংবা 1 ঘন্টা কাজ করলে আপনি কতটা পাবেন ঘন্টা ভিত্তিক, এবং আমেরিকার মতন দেশে যেখানে স্টেটের ভ্যারিউ করে। তো এইটা একটা সর্বনিম্ন বটম লাইন করব, যার নিচে দেয়া যাবে না, কিন্তু দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বার্গেন করে সে বাড়িয়ে নিতে পারে। এই আলোচনাটাই যেহেতু আমাদের সাথে মাননীয় সচিব মহোদয় আছে, এই যে রাজকুজ্জামান রতনের যে আলোচনা, এই আলোচনা অনেকটা ইউটোপিয়ার মতো, যে বাংলাদেশের একজন রিক্সা পোলার শ্রমিক হবে, তার কাছে একটা কার্ড থাকবে, সে 5 ঘন্টা রিক্সা চালাবে, রিক্সা চালানোর পরে যে টাকা তার কাছ থেকে নিতে চায়, আমি একটা উদাহরণ থেকে বলছি যে রিক্সার যে মালিক সে কত টাকা নিতে চায়, আর সেই জায়গাতে যদি কোনো বনিবনায় কোনো সমস্যা হয়, দ্বন্দ্ব হয়, তখন ও জানবে যে এই জায়গায় একটা অফিস আছে, সেই অফিসে গেলে আমি বলতে পারবো এই যে আমার আইনি কার্ড। এই যে একটা বিষয়, এইটা বাংলাদেশে আসলে করা সম্ভব কিনা, আপনারা রেকগনাইজ করেন কিনা, বা কোনো ধরনের বাস্তবায়নের চিন্তা আছে কিনা ভবিষ্যতে? প্রথমে রতন ভাইয়ের একটা কথা দিয়ে একটু বলি, যে উনি বলেছেন যে আরএমজি সেক্টর এখন থার্ড সেক্টর এবং সেটা কনসেন্ট্রেটেড, অথবা সেখানে তারা একত্রিত হয়ে দাবি দেওয়া দিতে পারে। এখন দাবি দেওয়ার কিন্তু একটা ফর্ম আছে, আপনি মানে প্রসেশন আর আপনার এটা তো একটা নিয়ম আছে, এবং সেখানে আপনার মানে এটির প্রতিকারেরও ব্যবস্থা আছে। কিন্তু দাবি দেওয়া মানে না যে আপনি ঢাকা টাঙ্গের রাস্তা বা ময়মনসিংহের রাস্তা বা চট্টগ্রামের রাস্তা আপনি 5 দিন ধরে বন্ধ করে রাখবেন, কারণ একটা মানুষেরও তো অধিকার আছে, সে ফ্রি মুভ করবে। তাহলে কি হচ্ছে যে এইখানে যে এই আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু এখানে যারা এটার পিছনে আছে তারা কিন্তু দেশের অর্থনীতিকে কলাপস করে দেওয়ারও কিন্তু আছে। এটা কিন্তু যে শ্রমিকদের দাবি আদায়ের থেকেও কিন্তু এখানে আরও অনেক প্লেয়ার আছে। এটা গেল রতন ভাইয়ের এই কথার সাথে আমি একটু শ্রমিক আদায়, মানে আপনি মুভমেন্ট করে দাবি আদায়ের জিনিসটা অনেক সুন্দর, কিন্তু এটার আড়ালে অনেক কিছু আছে এবং তারা অন্যকে ডিস্টার্ব করতে পারে না। তো আপনি রাস্তা বন্ধ করে দিবেন, যে ফ্যাক্টরিতে ভালোভাবে চলছে সেটা আগুন দিবেন, সেটা তো শ্রমিক আন্দোলন হতে পারে না। আচ্ছা, আরেকটা জিনিস, যে জিনিসটা আপনি বললেন যে আমাদের ফর্মাল সেক্টর, যেটা রতন ভাই বললেন যে আমাদের 15% শ্রমিক মাত্র ফর্মাল সেক্টরে আওতায়, আর ম্যাক্সিমাম হলো 85%। এখন ধরেন একজন কৃষি শ্রমিক, সেই কৃষি শ্রমটা কীভাবে হয়, সেটি হলো যে আপনার আমাদের দেশে তো বড় লার্জ স্কেলে ফার্মিং নেই, তারপর আমরা বলেছি শ্রমিকের সংজ্ঞায় যদি 5-এর অধিক যদি কোনো জায়গায় কর্মচারী থাকে বা শ্রমিক থাকে, তখন তাকে আপনার ওই ট্রেড ইউনিয়ন বা এই বার্গেনিং বা তাকে রেজিস্ট্রেশনের একটা আওতায় আনা যায়। কিন্তু দেখেন আমাদের যে ছোট ছোট ল্যান্ড, সেখানে পারিবারিক কৃষি আছে বা তার জমি যেটুকু আছে সে কিছু বর্গা নিয়ে চাষ করে, সেখানে কারা শ্রম দেয়, সেখানে হলো তার পরিবারের হয়তো ওইখানে ওই ঘরের মহিলা উনিও হয়তো শ্রম দিচ্ছে, অথবা বাচ্চাটা শ্রম দিচ্ছে, যেটা শিশু শ্রম। কিন্তু এই কারণে আপনার এখানে শিশু শ্রমের মধ্যেও পড়ছে, ওখানে মালিক শ্রমিক আলাদা করাটাই খুব জটিল। এখন হু ইজ এমপ্লয়ার, মনে করেন উনি তো নিজেই এমপ্লয়ার, আবার উনি নিজে শ্রম দিচ্ছে, তাহলে আপনি বার্গেনিং করবেন কার সাথে, আপনি দাবিটা কার কাছে জানাবেন? রিক্সা পুলারের কথা বললেন, রিক্সা পুলার অনেক রিক্সা আছে, সে নিজেই আপনার নিজেই রিক্সার মালিক। এখন আপনি বার্গেনিং কি নিজের সাথে করবেন? এইরকম অনেক ইস্যু আছে। এখন যে জিনিসটা হলো যে হ্যাঁ, শ্রমিকের যেটা আছে সংজ্ঞার ক্ষেত্রে, আমরা এখন একটা বড় সেক্টর আছে আমাদের হোম বেসড ওয়ার্কার, আমাদের গৃহকর্মীরা আছে, তাদেরকে কিন্তু আমরা এখনও কিন্তু ফর্মাল সেক্টরে আনতে পারিনি। এবং আমাদের যেটা আছে ইটভাটা, নির্মাণ শ্রমিক, যেটা বিশাল একটা অংশ। এখন এই জায়গায় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে আমরা এদেরকে ফর্মাল সেক্টরে আনতে গেলেই, আনার পরে যেটা হবে যে তাদের কালেকটিভ বার্গেনিংয়ের একটা জায়গা তৈরি হবে এবং তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে। সেখানে তাদের যে সংগঠিত করার ক্ষেত্রে যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা তো নেই। ওদের কিছু অ্যাসোসিয়েশন আছে, যেমন কি বলে রিক্সা শ্রমিক অ্যাসোসিয়েশন, ইউনিয়ন আছে বা আছে। তো এই জায়গাগুলোতে আমাদের অনেকগুলো কাজ করা আছে, যে আমরা যদি এইগুলোকে ফর্মাল সেক্টরে নিয়ে আসতে পারি, তখন ন্যাচারালি আমাদের শ্রম আইনটা তখন বাস্তবায়ন করা যাচ্ছে। আমাদের আসলে ইনফর্মাল সেক্টরে করা যাচ্ছে না, বাট তাদের কিন্তু প্রোটেকশন আমরা কিছুটা দিচ্ছি, খুব সামান্য। সেটা হলো আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেখানে আমাদের যে মালিকদের পক্ষ থেকে একটা অংশ তাদের লভ্যাংশ থেকে আমাদের ওখানে জমা হয়। সেই ফান্ড থেকে, শ্রমিক কল্যাণ ফান্ড আছে, সেই ফান্ড থেকে আমরা 4টা সেক্টরে দেই, 4টা বিষয়ে দেই। একটা হলো যে মৃত্যুজনিত কারণে, একটা দেই হলো মাতৃত্বকালীন, আরেকটি হলো তো আপনার অ্যাক্সিডেন্টের জন্য চিকিৎসার জন্য, আরেকটা হলো আপনার তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য। এবং আজকেও কিন্তু আমরা চিফ অ্যাডভাইজার স্যারের হাতে আমরা টোকেন 10 জনকে দিয়েছি। এটা কিন্তু রতন ভাইও এই প্রক্রিয়ার সাথে আছে। সেখান থেকে আমরা ইনফর্মাল সেক্টরেও কিছুটা সাপোর্ট দিই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি,
ইনফর্মাল সেক্টর তো একজন রিক্সাওয়ালা অথবা একজন গ্রামের কৃষক, উনি তো এই জায়গায় অ্যাক্সেসটা নেয়। এই কারণেই হলো ওই যে তারা যদি ফর্মাল সেক্টরে আসে, তারা যদি ট্রেড ইউনিয়ন করতে পারে, তারা যদি কালেকটিভ বার্গেনিং করতে পারে, তখন কিন্তু তারা ওই লিঙ্কটা পাবে এখনকার যে ফর্মাল সেক্টরের মতো। এই জায়গায় এই চ্যালেঞ্জটা রয়েছে। আমি ছোট্ট একটি বিরতি যাব, তবে বিরতিতে যাবার আগে রাজিকুজ্জামান রতনের কাছে প্রশ্ন রেখে দিতে পারি যে সমস্যার কথাটি বললেন যে কেন এদেরকে ফর্মাল ওয়েতে আনা যাচ্ছে না, সেই জায়গাটি নিশ্চয়ই আপনার চিন্তায় আছে। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা শ্রমিক অধিকার নিয়ে কথা বলছি। আমি বিরতির আগে বলেছিলাম রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই, যে কথাগুলো বললেন সচিব মহোদয়, সেই জায়গাতে আপনাদের প্ল্যান কি? আপনার কথার পরে আমরা আমাদের বিষয়টি পরিবর্তন করব, অন্য বিষয় যাব। জি, দুটো জিনিস, শ্রমশক্তি বিক্রি করে মজুরি পায় তাকে শ্রমিক বলবে। নিজের জমিতে কাজ করলে, নিজের ঘরে কাজ করলে, অথবা নিজের কাপড়টা নিজে ইস্ত্রি করলে সে তো এখান থেকে টাকা নেবে না। আমি নিজে রান্না করে খেতে বসে আমি ওখান থেকে বিল নেব, তা নেব না। এই জন্য বলা হচ্ছে যখন সে শ্রমশক্তি বিক্রি করে, ভ্যালু অ্যাড করে এবং তার বিনিময়ে মজুরি পায়, তখন সে শ্রমিকের আওতায় পড়বে। কিন্তু কিছু জিনিস কমন থাকে, যেমন ধরো রিক্সা চালক নিজের রিক্সা নিজে চালায়, কিন্তু মাইলেজটা হিসাব করবে কিভাবে? আমরা রিক্সা ভাড়াটা নির্ধারণ করবো কিভাবে? তাহলে সেক্ষেত্রে রিক্সা চালকরা একটা ইউনিয়ন করে তারা বলবে 1 কিলোমিটার যদি রিক্সা চালাই আমাকে 25 টাকা দিতে হবে। তখন সরকার বলবে না, 25 টাকাটা একটু বেশি হয়ে যায়, ভোক্তাদের সঙ্গেও কথা বলে এটা হয়তো 15 টাকা হবে। এই ক্ষেত্রে বার্গেনিং করে হয়তো তখন হবে যে প্রতি কিলোমিটারে ভাড়াটা 20 টাকা হবে। এই যে বার্গেনিং করার ক্ষমতাটা অর্জন করা, এটার জন্য আমরা ইনফর্মাল সেক্টরেও প্রতিষ্ঠান পুঞ্জ হিসাবে তখন তারা ইউনিয়ন করার প্র্যাকটিস করবে এবং তারা বার্গেনিং করবে। যেমন সরকার, যেমন আমি আমার জমির ধানটা উৎপাদন করি, আমি খাই, কিন্তু কখনো যদি আমার 1 কেজি চাল কিনতে হয় তখন তো আমার বাজার থেকে চালটা কিনতে হবে। সরকারকে চালের দাম একটা নির্ধারণ করে দেয় না? চালের দাম নির্ধারণ করে দেয়, মৌসুম সময় ধানের দামটা নির্ধারণ করে দেয়, সরকার তেলের দাম নির্ধারণ করে দেয়। হ্যাঁ, তো ফলে এই যে দাম নির্ধারণী, যখন পণ্যের দাম নির্ধারণ হয়, শ্রমশক্তিটা যখন পণ্য হয়েছে নিশ্চয়ই তার দামটাও নির্ধারণ করা যাবে, যে 8 ঘন্টা কাজ করলে মজুরিটা কত হবে। একটা রিক্সা চালক, যেটা আমরা খুব জটিল মনে করছি, সেটাকেও আস্তে আস্তে সরল করার জন্য আমাদের কাজ। সেই রিক্সা চালক যদি রিক্সা চালালে মালিককে প্রতিদিন এখন 120 টাকা সে জমা দেয়, তা 120 টাকা জমা দেওয়ার পরে তার বাকি তার কতটুকু থাকে? মালিকরা যদি বলে না আমি রিক্সা দেব না, 500 টাকা আমাকে জমা দিতে হবে, তখন এই তার বার্গেনিং এর জায়গাটা দর কষাকষিটা কোথায় হবে? এই জন্য এই ক্ষেত্রে ইউনিয়ন করার একটা বিষয় আছে।
আর আরেকটা বিষয় যেটা আমরা মনে করি যে এবারের যে স্লোগানটা হয়েছে, স্লোগানটায় বলা হয়েছে যে মালিক শ্রমিক এক হয়ে দেশটাকে গড়ে তুলবে। উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মালিক শ্রমিক এক না হলে কাজ হয় না, বাট মালিক কারখানা করে, শ্রমিক সঙ্গে শ্রম দেয়। কিন্তু বিরোধটা লাগে যখন উৎপাদিত পণ্য বন্টন হয় অথবা ভোগ হয়। ফলে আমরা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে একসঙ্গে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য নিয়েও একসঙ্গে আসে। মালিকের উদ্দেশ্য কি? সে উৎপাদন করে মুনাফা করবে। শ্রমিকের উদ্দেশ্য কি? উৎপাদনে অংশগ্রহণ করে সে মজুরি পাবে। তাহলে মজুরি যত কম দেওয়া যাবে মালিকের মুনাফা তত বাড়বে। আর শ্রমিক চাইবে সে এখানে কতখানি ভ্যালু অ্যাড করেছে সেই অনুযায়ী সে মজুরিটা নির্ধারণ করবে। আমাদের চারপাশে যা কিছু আয়োজন সব তো শ্রমশক্তির প্রয়োগের ফলে। এই কাপের চা খাচ্ছি, এটা চা শ্রমিকরা চা পাতা না তুললে তো চা হতো না। এই কাপটা তো কোনো শ্রমিক না বানালে হতো না। এই টেবিলটা তো কাউকে না কাউকে বানাতে হয়েছে। ফলে আমাদের যত ধরনের পণ্য ব্যবহার করি সব তো শ্রমের ফল, পুঞ্জীভূত শ্রমের ফল। ফলে এই পুঞ্জীভূত শ্রমের ফল, এখানে শ্রমিকের শ্রম যুক্ত আছে। এই শ্রমিক যার যখন শ্রম দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলবে তখন তাকে কে নিরাপত্তা দেবে? তাহলে আমি তো তার পুঞ্জীভূত শ্রমের ফসল ব্যবহার করছি। ফলে রাষ্ট্রকে তাহলে এই জায়গায় ইন্টারভেন করতে হবে এবং রেসপন্সিবিলিটি নিতে হবে। সেই জন্য ওল্ড এজ বেনিফিট বলি বা সামাজিক সুরক্ষা বলি, এটা নিয়েও শ্রমিকরা বার্গেন করবে। বুড়ো বয়সে আমার এই কাজের হাতটা কি ভিক্ষুকের হাতে পরিণত হবে, নাকি আমি রাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবো? এই জায়গায় আমরা মনে করি কাজ করার অনেক সুযোগ আছে এবং দরকার আছে। আমি ঠিক এই মুহূর্তে হয়তো বা এটি সরাসরি শ্রমিকের বিষয় না, তবে এটি আমি আনতে চাই। সেটি হলো যে আপনারা জানেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা কথা আছে, জনমিতিক লভ্যাংশ। এটি একটি দেশে একবারই আসে এবং বাংলাদেশ ঠিক সেই এর চূড়ান্তে অবস্থিত। অর্থাৎ আমাদের 15 থেকে 50 বছরের জনসংখ্যা এখন সর্বোচ্চ এবং কর্মঠ জনসংখ্যা বা অদক্ষ এবং দক্ষ জনসংখ্যার সবচেয়ে বেশি এখন। এবং আপনি যে শ্রমজীবী কথা বলছিলেন, শ্রমজীবী কিন্তু এই মানুষগুলাই ঠিক 15 বছর পরে কেউ 60 বছরে যাবে, কেউ 55 বছরে যাবে এবং এই তার শ্রমের যে শক্তি, সেই শক্তি কমতে থাকবে। আমি দুইটা ওয়েতেই জানতে চাই, আপনি যেমন এই পক্ষে আছেন, সেই পক্ষে আপনাদের প্ল্যান কি? এইটা নিয়ে কি চিন্তা করছেন? সরকারকে কি বলবেন এবং সরকারের প্ল্যান কি? এই জায়গাতে আমি সচিব মহোদয়ের কাছে আসতে চাই যে আপনাদের শ্রম মন্ত্রণালয়ের কি প্ল্যানিং, যে আগামী 15 বছর আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কি কাজে লাগাতে পারি? প্রথমে আমাদের একটা বড় চ্যালেঞ্জ একটা জায়গায়, সেটা হলো যে আমাদের ডিম্যান্ড এবং সাপ্লাই সাইডের আসলে ব্যালেন্স নেই। অর্থাৎ আমাদের শ্রম শক্তির যে ডিমান্ডটা আছে যেসব সেক্টরগুলোতে, সেই অনুযায়ী কিন্তু আমি মানুষটাকে দক্ষ হিসেবে তৈরি করতে পারছি না। এটা একটা বড় গ্যাপ। এইটার গ্যাপের একটা কারণ হলো আমাদের একাডেমিয়া, অর্থাৎ আমাদের এডুকেশন ইনস্টিটিউট, আমরা যে লোকগুলোকে বের করছি পড়াশোনা করে বা ইয়ে, সে কি আমার আগামী 15 বছর এআই থেকে শুরু করে আমাদের যে টেকনোলজিগুলো আসবে সেই অনুযায়ী কি আমি মানুষগুলো তৈরি করছি কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের আরেকটা হলো যে প্রতি বছর 22 লক্ষ মানুষ হলো আপনার কর্মক্ষেত্রে ঢোকে, তার মধ্যে অর্ধেকটা যায় দেশের বাইরে, সেটা দক্ষ অদক্ষ মিলে টেলে যাচ্ছে, আর বাকিটা তো এখানে থাকছে। সরকার তার মধ্যে 10 লক্ষ বা 11 লক্ষ যেটা দেশে থাকছে, তার মধ্যে মাত্র 1 লক্ষ এমপ্লয়মেন্ট সরকার জেনারেট করছে, মানে পাবলিক সেক্টরে। বাকি তো 9 লক্ষ বা 9.5 লক্ষ লোক কিন্তু আপনার প্রাইভেট সেক্টরে আপনার অ্যাবজর্ব করছে। এখন দেখেন প্রথম কি দরকার, সেটা হলো যে আমাদের তো ইনভেস্টমেন্ট আসতে হবে, আমাদের এখানে ইনভেস্ট করতে হবে। তারপরে হলো কি যে আমি যদি ইনভেস্ট করি তখনই তো আপনার আসবে, ওই যে কর্মসংস্থান হবে। সেই জায়গাগুলোতে আমার এই 10 লক্ষ লোকের জন্য যে কর্মসংস্থান, সেই ইনভেস্টমেন্ট কি আমার এখানে আছে কিনা, আমার মার্কেটটা কি, এই অনেকগুলো কিন্তু বিষয় রয়েছে। এখন আপনি যে জিনিসটা বলেন যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেটা আছে, জাপানের উদাহরণ আর বাংলাদেশের উদাহরণ দিই। জাপানের উদাহরণটা হলো কি যে আমাদের বাংলাদেশ হলো পিরামিডাল শেপ, অর্থাৎ আমাদের নিচে অনেক লোক আছে, মানে অল্প এজের, তারা আস্তে আস্তে উপরের দিকে যাবে পিরামিডে। আর জাপান হয়ে গেছে রিভার্স, এবং সেখানে যেটা সমস্যা হচ্ছে ওদের কিন্তু কাজের লোক নেই। এই জন্য কিন্তু জাপান এখন বাংলাদেশ থেকেও ইভেন স্কিল লোক নিয়ে যাচ্ছে, কারণ ওদের হলো নেগেটিভ গ্রোথ বার্থ রেট। আমাদের বাংলাদেশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে প্রথমে আমি যদি দক্ষ করতে পারি, এবং সেই দক্ষটা হলো যুগের সাথে মিলিয়ে, এবং সেই জায়গায় যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় গ্যাপটা কোথায়, সেটি হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে পিপলগুলো লাগবে, আমাদের একাডেমিয়া বা আমাদের ইনস্টিটিউট থেকে যে লোকগুলো বেড়াচ্ছে বা টেকনিক্যাল লোকগুলো, এবং আমাদের ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বা পলিসি মেকার, সেখানে কিন্তু আপনার একটা গ্যাপ, মেলবন্ধন লাগবে। সেই মেরুবন্ধনের জন্য আমরা অলরেডি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করছি।
এবং ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি যাতে ডিমান্ড এবং সাপ্লাইয়ের জায়গায় একটা ব্যালেন্স। আমরা একদম শেষ প্রান্তে 1 মিনিটের বেশি সময় কোনো মতেই দিতে পারবো না। আচ্ছা, আমাদের ধরুন প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হয় 29 লক্ষ ছেলে মেয়ে। মেট্রিক পরীক্ষা কয়েকদিন আগে হলো, এসএসসি পরীক্ষা হচ্ছে যেটা, সেটাতে হচ্ছে 19 লক্ষ। তার মানে দেখেন ক্লাস 1 থেকে ক্লাস 10 10 লক্ষ ঝরে গেল, এরা কোথায় যায়? আবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তার মধ্যে 14 লক্ষ দেবে এইচএসসি, তার মানে মেট্রিক থেকে ইন্টারমিডিয়েট আবার 5 লক্ষ ঝরে যাবে। এরপরে উচ্চ শিক্ষা যাবে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সহ সব মিলিয়ে সেটা 7 থেকে 8 লক্ষ, তার মানে এখানে আবার 7-8 লক্ষ ঝরে যাচ্ছে। তাহলে এই যে ঝরে যাওয়া মানুষগুলো, এরা তো ভবিষ্যতে সম্পদ হতে পারত। আমরা যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, এই মানুষগুলো তো স্কিলের সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে রাষ্ট্রকে এখানে একটা গুরুত্ব নিতে হবে। এই কারণে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা একসময় কিন্তু ডেমোগ্রাফিক বার্ডেনের উপর, যেটা হলো অদক্ষ শ্রমশক্তি। এখন তো নেপালের প্রবাসী শ্রমিকরা বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের চাইতে গড় আয় বেশি করে, শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি আয় করে। আমরা কেন, আমরা এত লোক পাঠাচ্ছি, 10 লক্ষের উপর মানুষ প্রতি বছর যাচ্ছে, আমরা যৌবন রপ্তানি করছি, নেপালের চেয়ে বেশি যাচ্ছে আমাদের। হ্যাঁ, অনেক বেশি। আমরা পৃথিবীর 9ম বৃহত্তম মানে শ্রমশক্তি সরবরাহকারী দেশ, গোটা পৃথিবীকে শ্রম দিয়ে আমরা সহযোগিতা করছি, কিন্তু রেমিটেন্স পাওয়ার দিক থেকে কিন্তু আমরা নেপালের চেয়েও পিছিয়ে আছি যদি প্রপোর্শনালিটি ধরি। এটা কেন? এখানে কিন্তু দুটো ফ্যাক্টর, একটা হলো স্কিলের একটা গ্যাপ আছে, 2 শ্রমশক্তি বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে নানা ধরনের জটিলতা আছে, যে ব্যয় আছে, সেটা একটা ফ্যাক্টর। সেগুলো আর একটা বিষয়। কিন্তু আপনি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বললেন, এই ডিভিডেন্ডকে রিয়েলি যদি সাস্টেইনেবল ডিভিডেন্ডে রূপান্তরিত করতে হয়, তাহলে কিন্তু এখানে আমাদের কাজ করার অনেক আছে। আমরা শ্রম কমিশনে এটা বলেছি যে দক্ষতা নিরূপণ করা, দক্ষতা নির্ধারণ করা, দক্ষতার মান উন্নয়ন করা, সে ব্যাপারে একটা ধারাবাহিক। দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের এবং শুভেচ্ছাও জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। একদম শেষ প্রান্তে দর্শক, একটি প্রাসঙ্গিকভাবে আমি বলি, অ্যালেক্স হেলি একজন উপন্যাসিক ছিল, তার রুটস খুব বিখ্যাত একটি উপন্যাস, সেখানে ছিল দাস প্রথার কথাটি। আমি জানি না আমাদের যে শ্রমিকরা যায় সেটিকে আসলে আধুনিক দাস প্রথা কিনা, এই ব্যাপারে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, তাদেরকে দাস হিসেবে বলতেও চাই না, কিন্তু যারা ভাবতে পারেন, যারা বিশ্লেষণ করতে পারেন, তারা কি সেটাকে দাস প্রথার কথা বলতে পারেন কিনা, আধুনিক দাস প্রথা, আমি জানি না। তবে এই জায়গার থেকে শ্রমের যে মূল্যায়নের কথা বললেন আমাদের 2 অতিথি, যে বিদেশে যারা যাচ্ছেন তারা আমরা অন্য অনেক দেশের চেয়ে কম আয় করছি, সেই জায়গাটি নিশ্চয়ই খুব দ্রুত উত্তরণ ঘটাবে এবং এটি হয়তোবা নতুন বাংলাদেশের নতুন করে ভাববার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এই জায়গাতেই সবচেয়ে বেশি কাজ করে থাকেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।